নিজের হাবেলির মধ্যে চিন্তিত অবস্থায় তখনই ওনার বউ রুক্মিণী এসে ওনাকে বলল, কি হয়েছে গো, তোমার মুখের মধ্যে এই চিন্তার রেশ কেন দেখা যাচ্ছে? রুকমণি, তুমি তো জানোই যে আমাদের হাবেলিতে বহু বছর ধরে একটা ডাইনি থাকে, যে আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকাটাই দুষ্কর করে তুলেছিল। আজকে অমাবস্যার রাত্রি, সন্ধে 6টা বাজতে চলেছে। আমি সাধু মহারাজের অপেক্ষা করছি, তো উনি এখনো পৌঁছননি। বুঝে গেছি, প্রত্যেক বছর অমাবস্যার রাতে আমাদের হাবেলিতে মন্ত্র জল ছেটানো হয়। অভিমন্ত্রিত ছেটানো জলই ওই ডাইনিটাকে ওর ঘর থেকে ওকে বেরোতে দিচ্ছে না। ঠাকুর বীরেন্দ্র প্রতাপ এইটুকুই বলেছিল, সেই মুহূর্তেই ওখানে একজন সাধু এসে উপস্থিত হলো। আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, আমার আসতে সময় লাগলো। সাধুর এইটুকু বলতেই একজন স্ত্রীর গর্জনের আওয়াজ এলো। সাধু মহারাজ, তাড়াতাড়ি আমাদের হাবেলিতে অভিমন্ত্রিত জল একটু ছিটিয়ে দিন, আর শুরুটা মঞ্জুলিকার ঘরের দরজা থেকেই করুন। ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে দিয়েছে। ঠাকুর বীরেন্দ্র প্রতাপের এইটুকু বলতেই সাধু তৎক্ষণাৎ হাভেলির সব থেকে বড় কক্ষের সামনে এসে পৌঁছালো। যখনই উনি মন্ত্র জল ছেটালো, হঠাৎই জলের মধ্যে আগুন লেগে গেল। এটা দেখে সাধুর চোখে ভয় দেখা দিল। সাধু ভীত অবস্থায় বীরেন্দ্র প্রতাপকে বলল, এ তো অন্যায় হয়ে গেল ঠাকুর, অভিমন্ত্রিত জলে আগুন লেগে যাওয়াটা সত্যি খুব খারাপ ব্যাপার। এটা আপনি কি বলছেন সাধু বাবা? এত বছর ধরে আমরা অভিমন্ত্রিত জল ছিটিয়ে আসছি, এরম তো আগে হয়নি। তখনই সাধুর নজর দেয়ালে টাঙানো একটা 10 বছরের বাচ্চার ছবির দিকে গেল। ঠাকুর, এই ছবিটা কার? এ আমার একমাত্র 10 বছরের ছেলে আরিয়ানের ছবি। এটা শুনে সাধু খুবই চমকে উঠলেন। ঠাকুর, আমি তোমার ঠাকুর দাদাকে দেখেছি। যখন তোমার ঠাকুর দাদা এটা জানতে পেরেছিল যে মঞ্জুলিকা শয়তানকে খুশি করার জন্য কালো জাদু করছে আর নিরীহ মানুষদেরকে বলিয়ে দিয়ে চলেছে, তখন উনি মঞ্জুলিকাকে জীবন্ত পুড়িয়ে দেন। কিন্তু মঞ্জুলিকা মরে গিয়েও বেঁচে থাকে আর একটা ডাইনি হয়ে যায়। আর ও ডাইনি হওয়ার পরেই হাবেলি লোকজনকে শান্তিতে বাঁচতে দেয় না। তখন তোমার ঠাকুর দাদা একজন সাধুর সাহায্যে মঞ্জুলিকাকে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়। ওইসব তো আপনি ঠিকই বলেছেন সাধু বাবা, কিন্তু আপনি বলতে কি চাইছেন? তোমার ওই 10 বছরের ছেলের মুখটা একদম তোমার শ্বশুর মশাইয়ের সাথে মেলে ঠাকুরাই। মঞ্জুলিকাকে তোমার শ্বশুর মশাই পছন্দ করতো না। আসলে ও এটা ভাবছে যে তোমার ঠাকুর দাদা আবার জন্ম নিয়ে তোমার ছেলের রূপে এই দুনিয়াতে আবার এসেছে, সেই জন্য এই অভিমন্ত্রিত জলের মধ্যে আগুন লেগে যায়। সাধুর এইটুকু বলতেই সেখানে জোরে হাওয়া চলতে শুরু করলো আর মঞ্জুলিকার ঘরের দরজা খুলে গেল, যার পরে এক ভয়ঙ্কর দেখতে মহিলা ঘরের থেকে বাইরে বেরিয়ে ওদের সবাইকে ঘুরে দেখতে লাগলো। এ তো মঞ্জুলিকা, আমার শত্রু ঠাকুর হুকুম সিং তোর সন্তান রূপে দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছে। ও যতবার এই সংসারে আসবে আমি ওকে মারার জন্য ততবার ফেরত আসবো। তখনই সাধু চিৎকার করে ঠাকুর বীরেন্দ্র প্রতাপ আর রুক্মিণীকে বলল, ঠাকুর, তুমি তোমার বউ আর নিজের ছেলেকে নিয়ে এই হাবেলি থেকে বেরিয়ে যাও। আমি মঞ্জুলিকাকে এই ঘরের মধ্যে বন্দি করার চেষ্টা করছি। এইটুকু বলতে ঠাকুর বীরেন্দ্র প্রতাপ নিজের বউ রুক্মিণী আর নিজের ছেলেকে নিয়ে হাভেলি থেকে বাইরে বেরিয়ে এলো। হাভেলির বাইরে রুক্মিণী কাঁপতে কাঁপতে ঠাকুর বীরেন্দ্র প্রতাপকে বলল, এর মানে আমাদের ছেলের জীবনের ওপর সংকট আছে। তুমি চিন্তা করো না রুকমণি, আমাদের আদরের ছেলেটাকে আমেরিকাতে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেব, আর ওকে কখনো ইন্ডিয়াতে ফিরিয়ে নিয়ে আসবো না। ঠাকুর বীরেন্দ্র প্রতাপ সেই সময় নিজের মহল ছেড়ে নিজের দ্বিতীয় বাংলোয় চলে গেল আর পরের দিনই আরিয়ানকে পড়ার জন্য আমেরিকা পাঠিয়ে দিল। এই ঘটনার 15 বছর পর। কি হলো রুকমণি, রাগ করে রয়েছো কেন? আমার নিজের ছেলে আরিয়ানের খুব কথা মনে পড়ছে। কয়েক মাস আগেই তো আমরা দুজন আমেরিকাতে ওর সাথে দেখা করে এলাম। তখনই ওখানে ওদের কাজের লোক রাধা এলো। রাধা রুক্মিণীকে বলল, আপনি চিন্তা করবেন না মালকিন, আমার বিশ্বাস আছে যে একদিন মঞ্জুলিকার বধ অবশ্যই হবে। তখনই বাংলোর ডোরবেল বাজলো। ঠাকুর বীরেন্দ্র প্রতাপ যখনই দরজা খুললেন তো সামনের দৃশ্য দেখে চমকে উঠল। আরিয়ান, তুমি এখানে? কিন্তু তুমি এখানে আসছো সে খবর তো দাওনি।
আর তোমার সাথে এই মেয়েটাই বা কে? বাবা, এ হলো দিশা, তোমার বৌমা। কি, তুমি বিয়ে করে নিয়েছো আর আমাদেরকে বললে না? আসলে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল যে তোমাদেরকে বলার সুযোগটাই পেলাম না। এইটুকু বলতে আরিয়েন নিজের বউ দিশার সাথে বাংলোর ভেতরে এলো। পরের দিন আরিয়েন নিজের মা রুক্মিণীকে বলল, আসলে দিশার পুরনো হাভেলি দেখার খুব শখ রয়েছে। আমি আমার দিশাকে সঙ্গে করে নিয়ে আমাদের ওই পুরনো হাভেলিতে আমি থাকতে চাই। এটা শুনতেই রুক্মিণীর চোখে ভয় দেখা দিল। তুই তো জানিস আরিয়েন, তারপরে ওই কথা বলছিস? মা, প্রতি বছর আমাদের হাভেলিতে অভিমন্ত্রিত জল তো ছেটানো হয়, তাই না? আর আমি জানি যে এরকম কিচ্ছু হবে না। কিছু ঘন্টা পরে আরিয়েনের পরিবার নিজেদের পৈতৃক ভিটায় দাঁড়িয়েছিল। রুক্মিণীর কাজের লোক রাধা ভয়ার্থভাবে রুক্মিণীকে বলল, আমার তো এই হাবিলের মধ্যে কিরকম গা ছমছম করছে। বাজে বকো না। এইটুকু বলে আরিয়েন নিজের বউ দিশাকে বলল, চলো দিশা, আমি তোমাকে হাভেলিটা দেখাই। আরিয়েন দিশাকে হাভেলি দেখানোর জন্য নিয়ে গেল। দিশা, এই ঘরটার ভেতরে মঞ্জুলিকা থাকে। শুধু এই ঘরটা তুমি যেন খুলো না। পরের দিন আরিয়েন মার্কেটে শপিং করার জন্য চলে গেল, আর দিশা হাভেলিতে ঘুরছিল। দিশা মঞ্জুলিকার কক্ষের সামনে এসে পৌঁছালোই তখনই ওর কানে কক্ষের ভেতর থেকে একজন স্ত্রীর গলার আওয়াজ এলো, দরজা খোলো দিশা, যখন আমি জীবিত ছিলাম আমার একটা মেয়ে ছিল, তুমি আমার সেই মেয়েরই পরিবারের বংশধর। আমার মেয়ের ব্যাপারে আমি ছাড়া আর কেউ জানতো না। না জানি কেন দিশার পা মঞ্জুলিকার কক্ষের দিকে আকর্ষকভাবে এগিয়ে গেল। দিশা হঠাৎ দরজা খুলে দিল। একটা তীব্র হাওয়ার ঝোঁকা দিশার শরীরে এসে ধাক্কা মারল। হঠাৎ এক ভয়ানক দেখতে স্ত্রী দিশার সামনে এসে দাঁড়ালো। দিশা কাঁপতে কাঁপতে ওকে বলল, তুমি কে? পর মুহূর্তেই সে ভয়ানক মহিলা অদৃশ্য হয়ে গেল। দিশা চলতে চলতে সেই ঘরে এসে পৌঁছালো যেখানে রাধা পরিষ্কার করছিল। রাধা চমকে উঠে বলল, আপনি আমায় এভাবে দেখছেন কেন? তখনই রাধার শরীর হাওয়ার মধ্যে উড়তে শুরু করলো। দিশা ভারী আওয়াজে রাধাকে বলল, বল, কোথায় ও? কে তুমি? আর তুমি কার কথা বলছো? আমি মঞ্জুলিকা, যে আমার সব থেকে বড় শত্রু ঠাকুর হুকুম সিংকে মারতে এসেছে। রাধার চিৎকার হাভেলির মধ্যে জোরালো হয়ে উঠল। ঠাকুর বীরেন্দ্র প্রতাপ আর রুক্মিণী সেখানে এসে পৌঁছালো, যে দিশার ভয়ানক চেহারা দেখে খুব ভয় পেয়ে গেল। এটা তো মঞ্জুলিকা, মনে হচ্ছে রাধার শরীরে মঞ্জুলিকা কবজা করে নিয়েছে। তুমি ঠিকই বলেছ, ও আমাদের চাকর রাধাকে মেরে ফেলেছে। মনে হচ্ছে এই আমাদের মধ্যে থেকে কাউকে জীবিত ছাড়বে না। আমাদের আরিয়ানের কথা শোনাই উচিত হয়নি। রুক্মিণী ব্যাস এইটুকু বলেই ছিল, তখন দিশা, যার শরীরের ভেতরে মঞ্জুলিকা প্রবেশ করে গেছিল, সে রুক্মিণীকে বলল, বল ঠাকুর